শুরু করছি। এই প্রবলেমটা কি তুমি শুনতে পাইছো? দেখছিলাম একটা বিল্ডিং এর উপর 50 মিটার উঁচু একটা বিল্ডিং এর উপর একজন লোক দাঁড়িয়ে আছে। সে একটা বলকে উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড থেকে নিক্ষেপ করেছে। এই বলটা মাটিতে পড়তে কতটুকু সময় লাগবে, প্রয়োজনীয় সময় কত? অনেকে ম্যাথটা যেটা করো সেটা হচ্ছে আহ এই যে এই ফর্মুলা দিয়ে ম্যাথটা করা আছে কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় এই ফর্মুলা দিয়ে কিছু ম্যাথ করা আছে। আমি আরেকটা এক্সাম্পল একটু পরে দিব। তো এই দুই ক্ষেত্রে কোন ফর্মুলাটা আসলে রাইট, কি বলতে পারবা? একটা হচ্ছে h=ut - ½ gt², এটা দিয়ে কিছু কিছু জায়গায় করা হয়। আবার কিছু কিছু জায়গায় h=−ut+½ gt², এই ফর্মুলা দিয়ে করা হয়। এটা কেন করা হয় এবং কিসের জন্য? প্রথমটা। আচ্ছা ঠিক আছে, জাকিয়া বলছো প্রথমটা ভাইয়া। খালিদ বলছো তেমনি স্কুলের কোন গ্রুপে এই ভিডিওটা পাবো? মেইনলি এটা ইউটিউবে পেয়ে যাবে, একটু পরে ইউটিউবে আপলোড হবে অটোমেটিক ভিডিও। আর হচ্ছে স্কুলে ক্র্যাশ কোর্সে এই ভিডিও গুলো লাইভে সবসময় আছে। এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে হ্যাঁ প্লিজ আপনি মিউট হয়ে চেক করেন। দ্য অ্যান্সার ইজ, তুমি দুইভাবে ম্যাথটা করতে পারো, দুইভাবে করতে পারবা। তোমরা যখন কিছু ম্যাথ করছিলে মনে আছে, কথা বলছি, কিছু কিছু ম্যাথ তোমরা করছিলা, সংঘর্ষের ম্যাথ। গাড়ি এদিকে আসতেছে, গাড়ি এদিক থেকে আসতেছে, অথবা গাড়ি স্থির ছিল, একটা গাড়ি গতিশীল আছে, তখন ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে হয়তো এই গাড়িতে এটাকে ঠেলে নিয়ে গেছে, নয়তো থেমে গেছে। এরকম কিছু ম্যাথ তোমরা করছিলা। তো ওইসব ম্যাথের ক্ষেত্রে তোমাদের মনে আছে কিনা, তোমরা যেটা করেছিলা সেটা হচ্ছে একটা গাড়ির ভেলোসিটিকে পজিটিভ ধরে নিয়েছিলা এবং আরেকটা গাড়ির ভেলোসিটিকে নেগেটিভ ধরে নিয়েছিলা, মনে আছে কিনা? এবং ওইটা দেওয়ার পর যে অ্যান্সারটা তোমার আসতো, সেটা যদি পজিটিভ আসতো তুমি বলতা যে হ্যাঁ, যে গাড়িটার বেগ তুমি পজিটিভ ধরে নিয়েছো সেই গাড়ির দিকে তারা মিলিত ভাবে যাবে। আবার অ্যান্সারটা যদি নেগেটিভ আসতো তখন তুমি বলতা যে দ্বিতীয় গাড়িটা যেই দিক থেকে আসতেছিল আমাদের দুটো গাড়ি একসাথে হয়ে ওই দিকেই যাবে, যদি তোমাদের মনে থাকে ম্যাথটা। এই ক্ষেত্রেও এইখানেও ব্যাপারটা একই রকম হবে, একটু খেয়াল করে দেখো। মেইনলি তুমি কিন্তু আছো ঠিক এই জায়গায়, তুমি ওয়াই অক্ষে, যেহেতু তুমি ওয়াই অক্ষের উপরের দিকে মারছো, বস্তুটা ওয়াই অক্ষের দিকে নেমে আসছে, বা ওয়াই অক্ষে তার স্মরণ হয়েছে, সোজা কথা। তাহলে আমাদের যাবতীয় যত ফর্মুলা আছে সব ওয়াই অ্যাক্সিসে ইউজ করতে হবে, যত ফর্মুলা আছে নিউটনের গতির ফর্মুলা গুলা। খেয়াল করে দেখো, তুমি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করেছো, বস্তুটা উপরে গিয়ে আবার নিচে চলে আসছে। এই ক্ষেত্রে তুমি যেই ফর্মুলা ইউজ করো না কেন, এইচটা কি হবে? এইচটা হবে সরণ। এইচটা কিন্তু হাইট না, মানে দূরত্ব না। এইচ কখনো অতিক্রান্ত দূরত্ব না, এইচ হচ্ছে সরণ। এটা মাথায় রাখবা। অতিক্রান্ত আমরা তো জানি সরণ এবং দূরত্ব কিন্তু সেম জিনিস না। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। সো এখানে এইচটাকে মাথায় রাখবা, এটা কখনো আলাদা করে তোমরা পড়ো না আমি জানি। এখানে এইচটা হবে সরণ, এখানে এইচটা হবে অলওয়েজ সরণ। তাহলে খেয়াল করে দেখো আহ তুমি নিক্ষেপ করেছো উপরের দিকে, কিন্তু বস্তুটা ফাইনালি কোথায় গেছে? ফাইনালি কিন্তু নিচে গেছে, ঠিক না? তাহলে তুমি যেদিকে নিক্ষেপ করেছো তার উল্টো দিকে বস্তুটা গিয়েছে। এই ক্ষেত্রে যেহেতু দুটো দিক তোমাকে, প্রশ্নের মধ্যে দুটো দিক আছে, অবভিয়াসলি তোমাকে একটা দিককে পজিটিভ একটা দিককে নেগেটিভ ধরতে হবে। যেহেতু কোয়েশ্চেনে এমন সিনারিওর কথা বলা হচ্ছে যেই সিনারিওতে একদিকে নিক্ষেপ করা হচ্ছে কিন্তু বস্তু ফাইনালি যাচ্ছে অন্যদিকে,
তো দুটো দিক এখানে আছে, একটাকে পজিটিভ ধরতে হবে, একটাকে নেগেটিভ ধরতে হবে। এখন তোমার ইচ্ছা ভাইয়া, তুমি কোনটাকে পজিটিভ ধরবো, কোনটাকে ধরবা। কারো ইচ্ছা হলো ভাইয়া আমি উপরের দিককে পজিটিভ ধরবো, কেউ বলবে ভাই উপরের দিককে পজিটিভ ধরেন, সমস্যা নেই। তাহলে আমি যদি একটা লাইন টেনে দিই, এটা হচ্ছে ধরো সেই লাইনটা, তাহলে ভাই এই লাইনের উপরের দিকটাকে তুমি বলছো পজিটিভ ধরতে এবং নিচের দিকটাকে তুমি বলছো নেগেটিভ ধরতে, ঠিক আছে? তাহলে ভাইয়া আমি এই লাইনটার উপরের দিকটাকে পজিটিভ ধরি এবং নিচের দিকটাকে ভাইয়া নেগেটিভ ধরি, সমস্যা নেই, নেগেটিভ ধরো। তাহলে উপরের দিকটা হচ্ছে ভাইয়া আমার পজিটিভ এবং নিচের দিকটা হচ্ছে আমার জন্য নেগেটিভ। তাহলে যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছিলা, পজিটিভ দিকে তুমি বস্তুটাকে নিক্ষেপ করছো, তাহলে এই বস্তুটার যে ভেলোসিটি থাকবে সেটা হবে পজিটিভ। তুমি উপরের দিক পজিটিভ ধরছ, বস্তুটাকে নিক্ষেপ করেছো উপরের দিকে, তার মানে যে ভেলোসিটিটা সেটা হবে পজিটিভ, ঠিক আছে? তাহলে এই জন্য এই ইউটা দেখো পজিটিভ, ইউ এর আগে পজিটিভ আছে। তুমি জানো যে যখন আমরা উপরের দিকে কোনো কিছু নিক্ষেপ করি তখন সেখানে মাইনাস হাফ জিটি স্কোয়ার ইউজ করতে হয়। এটারও কারণ আছে। কেন মাইনাস হাফ জিটি স্কোয়ার? কারণ জি তো কাজ করে সবসময় নিচের দিকে, জি অলওয়েজ কাজ করে নিচের দিকে। তাহলে যেহেতু আমি উপরের দিকে কাউন্ট করছি, উপরের দিকে বস্তুটা যাচ্ছে, সো অবভিয়াসলি এখানে মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে। বস্তুটার উপরের দিকে চিন্তা করছি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে। এক্ষেত্রে এইচটা কি হবে? এক্ষেত্রে এইচ এর মানটা কি হবে? এক্ষেত্রে এইচ এর যে মানটা তুমি বসাবা সেটা হচ্ছে -50 মিটার। এইচ এর মান হবে -50 মিটার। -50 মিটার কেন? রিজন ইজ, দেখো বস্তুটা আলটিমেটলি ছিল এখানে, শুরুতে এখানে ছিল এবং আলটিমেটলি গিয়েছে এখানে। এই ক্ষেত্রে সরণটা কোন দিকে হয়েছে? নেগেটিভ দিকে। নেগেটিভ দিকে তুমি যেদিকে ধরেছো সেদিকে, যেদিকে নেগেটিভ ধরেছো ওইদিকে। তাহলে সরণটা যেহেতু নেগেটিভ দিকে হয়েছে, তাহলে আলটিমেটলি বস্তুটা ঘুরে ফিরে যাই হোক এখানে আসবে। তো আলটিমেটলি এখান থেকে তার পজিশন এখানে চেঞ্জ হলো ওয়াই অক্ষে এবং সে নিচের দিকে। তাহলে এই 50 কে তুমি এইচ এর মান হিসেবে বসাবা যে -50 মিটার। এইচ এর মান তুমি বসাবা -50 মিটার। তাহলে তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করতে চাও, তুমি এখানে বসাবা -50 ইজ ইকুয়ালস টু ইউ হচ্ছে 20 ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তার মানে 4.9 টি স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে তুমি টি এর মানটা বের করে দেখো কত আসে, কিছু একটা আসবে। আবার তাহলে এটা হচ্ছে আমি মাত্র যেটা দেখালাম যে উপরের দিকে পজিটিভ হয়, নিচের দিকে নেগেটিভ। এখন যদি এমন হয় যে ভাইয়া না, আমি এটা চিন্তা করবো না, আমি এখন চিন্তা করবো ভাইয়া উপরের দিক হচ্ছে আমার জন্য নেগেটিভ এবং নিচের দিক হচ্ছে আমার জন্য পজিটিভ। এবার আমি উপরের দিকটাকে নেগেটিভ, নিচের দিকটাকে পজিটিভ ধরে নেব। কেন পজিটিভ নেগেটিভ? কেন? কারণ এখানে দুটো দিক আছে, দুটো দিক থাকলেই পজিটিভ নেগেটিভ ধরতে হয়, এটা নিয়ম, নাহলে তো বুঝাতে পারবো না। একটাকে পজিটিভ এটাকে নেগেটিভ ধরতে হবে। এই ক্ষেত্রে তাহলে ভাইয়া উপরের দিকটা যেহেতু নেগেটিভ, তাহলে আমি এই বেগটাকে ভেলোসিটিটাকে নেগেটিভ বানাই দিব, কারণ আমি উপরের দিকে নিক্ষেপ করছি। উপরের দিকটা যদি নেগেটিভ হয় তাহলে ভেলোসিটি তো উপরের দিকেই, তাহলে এই ভেলোসিটির মান এবার মাইনাস হবে। এবার আমি সূত্রের ভিতরে এই ইউটাকে মাইনাস ইউ বানাই দিয়েছি। আর এই এইচটা এখন কি হবে? এই এইচটা হবে এখন পজিটিভ, কারণ এইচটা কি তুমি নিচের দিকে পজিটিভ ধরেছো, আর এইচ ও বস্তুটা সরণও আসলে কি নিচের দিকে, আলটিমেটলি সরণ নিচের দিকে। তখন এই এইচ এর মানটাকে তুমি পজিটিভ বসাবা। বুঝতে পারছো এখানে কেন প্লাস হাফ জিটি স্কয়ার দিয়েছি? কেন প্লাস হাফ জিটি স্কয়ার দিয়েছি? কারণ এই ক্ষেত্রে আমি আলটিমেটলি চিন্তা করবো যেহেতু নিচের দিকে পজিটিভ এবং বস্তুটা আলটিমেটলি নিচের দিকে সরণ হচ্ছে নিচের দিকে, তাহলে এক্ষেত্রে ওই পরন্ত বস্তু সূত্র হাফ জিটি স্কয়ার। আমরা জানি নিচের দিকে আসলে কোনো বস্তু উপর থেকে নিচে পড়লে হাফ জিটি স্কয়ার হয় না, ইউটি ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার, মানে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার হয়, তারপর ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি হয়। নিচের দিকে পড়তে থাকলে প্লাস হয় আমরা জানি, উপরের দিকে যেতে থাকলে মাইনাস হয় আমরা জানি। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা প্লাস হাফ জিটি স্কয়ার দিচ্ছি, আমরা চিন্তা করছি বস্তুটা নিচের দিকে পড়ছে বা নিচের দিকে পজিটিভ চিন্তা করছি। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি এই ফর্মুলার মধ্যেও মানগুলো বসাও, তাহলে এইচ এর মান বলছি পজিটিভ, তাহলে এইচ এর মান তুমি +50 বসাবা, ইউ এর মান -20 ইন্টু টি, জি এর মান হচ্ছে আমাদের হাফ জিটি স্কয়ার, তাহলে +4.9 টি স্কয়ার। একটু খেয়াল করে দেখবা এই দুটো ইকুয়েশন সলভ করলে তুমি সেম জিনিসই পাচ্ছ, দুটো ইকুয়েশন সলভ করলে তুমি টি এর মান সেম পাবা, সেম পাবা। কেন সেম? একটু খেয়াল করো, এই ইকুয়েশনটাকে মাইনাস দিয়ে গুণ করো তো, এটাকে মাইনাস দিয়ে গুণ করো তো, পুরো সবগুলোকে মাইনাস গুণ করো, তাহলে প্রথমটা হয়ে যাবে -20
পয়েন্ট হয়ে যাবে +20 পয়েন্ট হয়ে যাবে -4.9 -4.9 ডি স্কয়ার। এই ম্যাথটাতে আমি আজকে একজন আমাকে মানে নক করছে বা একজন আমাকে দেখাইছে যে এই ম্যাথটাতে আজকেও প্রবলেম হয়েছে। তুমি চাইলে যেটা বললাম, তুমি চাইলে এই দুটো ফর্মুলা দিয়ে তুমি ম্যাথ করতে পারো, তোমার যেটা ইচ্ছা। হয়তো তুমি উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ ধরে নিবা, হয়তো তুমি উপরের দিকে নেগেটিভ নিচের দিকে পজিটিভ ধরে নিবা, তারপর তুমি ফর্মুলাটা বসাবা। এখন উপরে ফর্মুলাটা কখন বসাবো? স্বাভাবিকভাবে নর্মালি সবাই উপরে ফর্মুলাটাই বসায়। স্বাভাবিকভাবে তোমরা যেটা বলছো, সবাই বলছো, বেশিরভাগ দেখছি উপরে ফর্মুলাটাই বলছো যে ভাইয়া ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, কারণ বস্তুটাকে উপরে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এইভাবে চিন্তা করো যে আমি উপরে নিক্ষেপের ফর্মুলাই বসাবো, সবকিছু সেম, জাস্ট এইচ এর জায়গায় মানটা আমি নেগেটিভ বসাবো। কেন? উপরে মারার ফর্মুলা ইউজ করেছো ভাইয়া, জাস্ট মাথায় মনে রাখো এইচ এর মানটা নেগেটিভ ইউজ করতে হবে। কেন? কারণ তুমি যেদিকে নিক্ষেপ করেছিলা বস্তুটা তার উল্টো দিকে সরণ হয়েছে নিচের দিকে। আলটিমেটলি ওয়াই অক্ষে সরণ হয়েছে এই যে এতটুকু, পুরো ঘটনাটা। এবং এখানে যে টিটা পাবা, সেই টিটা কিন্তু একদম পুরো উপরে গিয়ে নিচে আসতে যে সময় লাগছে সেটা, এখন তুমি বলতে পারো এখান থেকে ওই কোশ্চেন গুলো আসতে পারে যে ভাইয়া এই পর্যন্ত ফেরত আসতে কতটুকু সময় লাগবে, এখান থেকে নিক্ষেপ করেছি উপরে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার এই পর্যন্ত নেমে আসতে কতটুকু সময় লাগবে। এটা হচ্ছে যে তোমার টি ইজ ইকুয়ালস টু 2u/g, এটা হচ্ছে এই ফর্মুলা, এটা জানো তোমরা। আবার এখানে সর্বোচ্চ উচ্চতা যেটা সেটা h max, এটা সেই h max এর ফর্মুলা তুমি হচ্ছে u²/2g ওই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবা। কিন্তু মাথায় রাখবা এইখানে আলটিমেটলি যদি তোমাকে পুরো সময়টা চায়, মাটিতে ফেরত আসতে সময় চায়, সেই ক্ষেত্রে এই এইচ এর মান হচ্ছে সরণ, আর সরণ মানে আমি জানি আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত ডিরেক্ট ডিস্টেন্স। তাহলে বস্তু আদিতে এখানে ছিল, শেষে থাকবে এখানে, তাহলে এবং এটা নিচের দিকে, এই জন্য এটাকে -50 বসাবো। ওকে, সবাই কি বুঝতে পারছো? আমরা তাহলে এটা ইউজ করবো ভাইয়া। এটা অনেকে না বুঝতে পারো, না বুঝলে কোনো সমস্যা নেই, বাদ দিতে পারো, বাট এইটা যার কথা এটা কিন্তু একই কথা। আমি তোমাকে মাত্র দেখাইছি যে এই ফর্মুলাকে তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো এটা ফেরত পাওয়া যাবে। তো দুইটা ফর্মুলাই সেম, জাস্ট তুমি কি করবা, তুমি ঘটনাটাকে এভাবে চিন্তা করতে পারো ভাই উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমি ভাই নর্মাল যে উপরের দিকে নিক্ষেপের ফর্মুলা জানি সেটা ইউজ করলাম, জাস্ট এইচ এর মানটা ভাইয়া আমি -50 বসাবো। কেন? কারণ এইচ হচ্ছে সরণ, আর সরণ মানে বস্তুর ইনিশিয়াল অবস্থা থেকে ফাইনাল পয়েন্ট, এটার যে ডিসটেন্স সেটাকে আমরা সরণ বলি। সো এখান থেকে এখানে নিচে এই জন্য আমি এটাকে -50 বসাইছি মান, বুঝলো? দরকার নেই, বা যারা বুঝছো তারা এটা দিয়ে করতে পারবা সেম। এক্ষেত্রে আমার এইচটা হয়ে যাবে পজিটিভ, ইউটা হয়ে যাবে মানে সব উল্টাই গেছে, এখানে এইচ ছিল পজিটিভ মানে নেগেটিভ, এখানে এইচ হয়ে যাবে পজিটিভ, এখানে ইউ ছিল পজিটিভ, এখানে ইউ হয়ে যাবে নেগেটিভ, এখানে -g ইউজ করেছি, এখানে আমি +g ইউজ করব, সব উল্টা। এটা একটা ম্যাথ ছিল। আরেকটা ম্যাথ, এরকম একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এরকম, মানে মেইনলি ম্যাথগুলো কিন্তু এরকম যে একটা বেলুন রাখতে পারি না, আচ্ছা হোক, একটা বেলুন, সে বেলুনটা উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতে উঠতে বা বেলুনের সাথে একটা কোনো কিছু লাগানো আছে, একটা বস্তু লাগানো আছে, তো বেলুনটা উপরের দিকে উঠতে এক সময় এখানে ফেটে গেছে। তো উপরের দিকে উঠতেছে, সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে উঠতেছে, সাপোজ 20 মিটার/সেকেন্ড বেগে উঠতেছে, বেলুনটা উপরের দিকে উঠে যাচ্ছে, হঠাৎ করে এখানে এসে ফেটে গেল, বেলুনটা একটা সার্টেন উচ্চতায় এসে ফেটে গেছে, বেলুনের সাইজ বেশি বড় হয়ে গেছে, ছোট করে দিই। আর এইখানে একটা বেলুন ছিল, যেটা বললাম বেলুনটা উপরে উঠতে এক সময় এখানে ফেটে গেছে, ঠিক আছে, ঠাস করে ফেটে গেছে। ফেটে যাওয়ার পর এই বস্তুটা কি করবে? অবশ্যই সে আরেকটু কিছু উপরে উঠবে, উঠে তারপর সে নিচে নামবে না, ঠিক না? তাহলে বেলুনটা মাটিতে ছিল, বেলুনটাকে মাটির সাথে লাগানো ছিল, আমি ছেড়ে দিলাম, বেলুনটা আস্তে 20 মিটার/সেকেন্ড বেগে উঠতেছে, হঠাৎ করে এখানে বেলুনটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পর এই যে বস্তুটা আছে, সেই বস্তুটা কি এখান থেকে নিচে পড়ে যাবে, নাকি এই বস্তুটা একটু উপরে উঠে তারপর নিচে পড়বে? অবশ্যই এই বস্তুটা একটু উপরে উঠে তারপরে নিচে পড়বে। কথা কি বুঝতে পারছো? কেন? কারণ উপরের দিকে একটা ভেলোসিটি আছে তার, অবভিয়াসলি।
তাহলে এই যে বস্তুটা উপরের দিকে গিয়ে তারপর নিচে নেমে আসলো, এই ক্ষেত্রেও কিন্তু ওই সেম ফর্মুলাটা ইউজ করবে। এবং এক্ষেত্রে আমি দেখেছি যে মানে অনেক জায়গায় যেটা করেছে সেটা হচ্ছে এই যে মানে ওই নিচে আমি যে সেকেন্ড যে ফর্মুলাটা লিখেছি না, ওই সেকেন্ড ফর্মুলাটা লিখেছে। এক্ষেত্রে লিখেছে হচ্ছে তোমার এখানে হচ্ছে এইচ পজিটিভ রাখছে, মাইনাস ইউটি লিখছে, প্লাস হাফ ডিটি স্কোয়ার লিখছে। এটা লিখে সলিউশন করছে, এটা লিখে ম্যাথটা সলভ করছে, বুঝছো? তো তুমি চাইলে এটা ইউজ করতে পারো যে ভাইয়া তাহলে এক্ষেত্রে এই নিচের এইচটাকে ওরা পজিটিভ ধরে নিয়েছে, এটাকে পজিটিভ ধরে নিয়েছে, পজিটিভ এইচ। তাহলে এই যে পজিটিভ এইচ মাইনাস ইউ কেন নিল? কারণ বস্তুটা তো উপরের দিকে যাচ্ছিল, বেগটা তো উল্টা দিকে ছিল, তাহলে এখানে মাইনাস ইউ নিয়েছে। প্লাস হাফ জিটি স্কোয়ার কেন নিল ভাইয়া, বা প্লাস জি কেন নিল ভাইয়া? কারণ বস্তুটা নিচের দিকে পড়তেছে। ঠিক আছে, ফাইনালি বস্তুটা নিচের দিকে পড়তেছে, নিচের দিকটাকে তুমি পজিটিভ ধরে নিয়েছো, তাহলে এটা পজিটিভ এইচ, পজিটিভ এইচ। ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল উল্টা দিকে, এই জন্য মাইনাস ইউ, এন্ড ফাইনালি নিচের দিকে পড়তেছে, এই জন্য প্লাস জি। এই ফর্মুলাকে তুমি এভাবে লিখতে পারতা আগেরটা দিয়ে, যে ভাই আমি এটা মাইনাস এইচ নিব, এখানে ইউটি নিব, এখানে মাইনাস হাফ জিটি স্কোয়ার নিব। এইভাবেও করা যায়, একই কথা। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি এইচটা মাইনাস দিতা, কারণ বস্তুটা ইনিশিয়াল এখানে আছে, ফাইনালি এসে নিচের দিকে যাবে। তাহলে এটাকে আমি যদি মাইনাস এইচ চিন্তা করি, তাহলে বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, তখন আদি বেগটা হয়ে যাবে প্লাস ইউ, আর উপরের দিকে নিক্ষেপ করার কারণে জিটা হয়ে যাবে মাইনাস জি। সো যাই হোক, দুটো জিনিস সেম। হ্যাঁ, এই জন্য আমি এটা একটু একবার এক্সপ্লেন করলাম তোমাদের। ইন্টারভিউটা আরো বড়, আমি প্রাস পড়াবো ইন্টারভিউতে তোমাদের ফিজিক্সে, প্রাসে এটা আরো ভালো করে বুঝতে পারবা, প্রাসে আরো মজার মজার ম্যাথ করবো আমরা ইন্টারে। যাই হোক, এখন আমি কাজ ক্ষমতা শক্তিতে চলে আসি, একটা পরের দিকে আরেকটাতে চলে গেছি। এই জন্য প্রবলেমটা হয়, হ্যাঁ, যে তোমরা অনেকে আমাকে অনেক প্রবলেম পাঠাইছো, কিন্তু আমি আসলে সব প্রবলেমের সময় না পাওয়ার কারণে অ্যান্সার দিতে পারছি না। আর সময় অ্যান্সার দিতে গেলে এই বেসিক ক্লাসগুলো করাতে পারবো না। ঠিক আছে, তো যেটা বলছিলাম, কাজ ক্ষমতা শক্তির মধ্যে যে কাজ হচ্ছে ফোর্স বা বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। তোমাদের উপাংশ কি? উপাংশ তোমরা অনেকে সবাই জানো, আমি উপাংশ নতুন করে পড়ানো তেমন কিছুই নেই, তোমরা পারবা। আর মেইনলি এটা হচ্ছে এসএসসি পড়া, আমি এসএসসি 21 ব্যাচে, যদি অন্য কোনো ব্যাচে কেউ থেকে থাকো বা ইন্টারে কেউ থেকে থাকো, তাদের জন্য আমি এটা না, আজকে ক্লাসটা এটা না। ব্যয়িত শক্তি, প্রদত্ত শক্তি নাকি কার্যকর শক্তি, এটা অলরেডি অ্যান্সার দিয়েছি আমি একবার, বাট তাও আবার কিছু বলবো, সমস্যা নেই। না, স্ক্রিন আসছে, স্ক্রিন আসছে, স্ক্রিন আসলে আমাকে জানাবে, মইনুল বা কেউ আমাকে ফোন দিয়ে জানাবে। রিক্যাপ করতে বলতেছে অনেকে। আর রিক্যাপ করা যাবে না, যা পড়াইছি ওটা কাজ ক্ষমতা শক্তির না। সো তোমরা একটু আবার দেখে নিও, যদি কারো রিক্যাপ করতে মনে হয় যে ভাই রিক্যাপ করে দেন, তুমি একটু আবার দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বেশি কঠিন কিছু পড়াইনি। শুরুতে তোমাদের স্প্রিং এর কিছু ম্যাথ আছে কাজ ক্ষমতা শক্তিতে, স্প্রিং এর ম্যাথ গুলো পড়বা। আর হচ্ছে হ্যাঁ, স্প্রিং এরই তোমাদের ম্যাথ আছে, এবং স্প্রিং এর ম্যাথ গুলো বেশিরভাগ আসতে পারে। তোমরা জানো একটা স্প্রিং থাকে এভাবে। স্প্রিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে স্প্রিং এর একটা কে থাকে, স্প্রিং এর কে নামক একটা কনস্ট্যান্ট থাকে, যেটাকে বলে আমি স্প্রিং ধ্রুবক। এবং এই ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমার স্প্রিং কর্তৃক কৃত কাজের ফর্মুলা। এবং এখানে আরেকটা ফর্মুলা ইউজ করতে হয়, যেটা হচ্ছে এফ ইকুয়াল টু কে এক্স। এই ফর্মুলাটা ইউজ করতে হয়। এখানে এফ কি? এফ হচ্ছে স্প্রিং এর উপর তুমি যতটুকু ফোর্স দিবা, স্প্রিং এর উপর প্রদত্ত ফোর্স এফ দেওয়ার কারণে হয়তো স্প্রিংটা প্রসারিত হয়ে গেল, হয়তো আমার স্প্রিংটা প্রসারিত হয়ে গেল, লম্বা হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে সে যতটুকু লম্বা হয়েছে সেটাকে আমরা বলতে পারি এক্স। প্রসারণ যেটা সেটাকে আমরা বলতে পারি, অনেকে বলতেছে দেখা যায় না। আমার অনেকে বলতেছে আপনার ফেস দেখা যায় না, মানে ফেস দেখা যায় না, আমি তো দেখতেছি। ফেস তুমি দেখলে বাকিরাও দেখছে, তুমি দেখলে বাকিরাও দেখছে, বাট লেটস সি। আমি তো স্পটলাইট দিয়ে আছে আমার। আচ্ছা, later এবার আসার কথা, স্পটলাইট ফর এভরিওয়ান। হ্যাঁ, এবার আসবে আমার ফেস কি? আচ্ছা, ঠিক আছে, আমার ফেসে তেমন কিছুই নাই। হ্যাঁ, আমার ফেস দেখে কোনো পাবা না, মানে এটা মানে দেখার মতো ফেস না। ঠিক আছে, দেখলাম কি যেটা বললাম লাগে, ইন্টারেক্টিভ লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি তো মনে করছিলাম অন্য কিছু, যে ভাইয়া
ফেস দেখা যায় না কেন? যাই হোক, যেটা বলছি না, একটা স্প্রিং থাকে, স্প্রিং এর মধ্যে এফ পরিমাণ ফোর্স দিলে স্প্রিংটা হয়তো প্রসারিত হয়ে যায়, লম্বা হয়ে যায়, অথবা এফ পরিমাণ ফোর্স দিয়ে চাপ দিলে সে হয়তো এক্স পরিমাণ সংকুচিত হয়ে যাবে। তাহলে এক্সটা কি? এক্স হচ্ছে স্প্রিং এর সংকোচন বা প্রসারণ, স্প্রিং এর সংকোচন অথবা প্রসারণ। আমি এখানে জাস্ট রিভিশন ক্লাস, এটা মানে থিওরি ক্লাস না। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, আগে বলছি প্রত্যেকটা স্প্রিং এর একটা বৈশিষ্ট্য থাকে, একটা ধ্রুবক থাকে যেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক, কারো কম কারো বেশি। আর ডাব্লিউ হচ্ছে কৃতকাজ, স্প্রিং কর্তৃক কৃতকাজ, আর এক্স হচ্ছে সরণ বা প্রসারণ, তো বলে দিলাম। এই ক্ষেত্রে বেশ কিছু ম্যাথ তোমাদের আসে, আমি জাস্ট ভ্যারিয়েশন গুলো দেখাবো যেগুলো ইম্পর্টেন্ট। যে কোন বস্তুকে টান দিয়ে প্রসারিত করে ফেলা হলো, সেক্ষেত্রে কৃতকাজ কত, বা কোন বস্তুকে বা কোন স্প্রিংকে 10 নিউটন ফোর্স দিলে স্প্রিংটা হয়তো প্রসারিত হয়ে, বা স্প্রিংটা হয়তো ধরো 2 মিটার প্রসারিত হয়, এরকম একটা কোয়েশ্চেন। তাহলে 3 মিটার প্রসারণে কৃতকাজ বা স্প্রিং এর সঞ্চিত শক্তি কত? স্প্রিং এ সঞ্চিত শক্তি কত? এরকম কিছু বেসিক কিছু ম্যাথ আসতে পারে, যে তুমি 10 নিউটন ফোর্স দাও স্প্রিং এর উপর, স্প্রিংটা 2 মিটার প্রসারিত হয়, এই ক্ষেত্রে 3 মিটার প্রসারণে স্প্রিং এর সঞ্চিত শক্তির পরিমাণ কত? তো সঞ্চিত শক্তি বলতে কি বোঝানো হয়? কৃতকাজ। তুমি যে কাজটা করবা, যে শক্তিটা ব্যয় করবা কাজে, সেই শক্তিটাই স্প্রিং এ জমা থাকবে, এটাকে বলা হয় স্প্রিং এর সঞ্চিত শক্তি বা কৃতকাজ। তোমার দ্বারা কৃতকাজ স্প্রিং এর শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে এই ক্ষেত্রে ভাই ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। তোমরা জানো কে এর মানটা জানো না? কে এর মানটা বের করার জন্য তুমি কি করবা? আবার ফর্মুলা লিখবে এফ ইকুয়াল টু কে এক্স। তাহলে ওখান থেকে ভাই কে ইকুয়াল টু আমরা এফ বাই এক্স, এই ফর্মুলা থেকে 10 নিউটন বল 2 মিটার প্রসারণ হয়েছে, তার মানে 5 নিউটন পার মিটার। এটা হচ্ছে আমার কে এর মান। তাহলে কে এর মানটা পেয়ে গেলাম, কে এর মানটা এখানে বসাও, এক্স এর মান হচ্ছে এখানে 3 মিটার, তাহলে এখানে কে এর মান 5 হচ্ছে 3 স্কয়ার, শেষ, কৃতকাজ পেয়ে গেলাম, শেষ। এই কাজটাই শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। এখন এখানে আরো বেশ কিছু টুইস্ট নিয়ে আসতে পারি আমি চাইলে। তোমাদের এসএসসি 22 ব্যাচে যারা আছে তাদেরকে এরকম অনেক প্যাচে অনেক কিছু করাইছি, বিকজ ওদের ক্লাস বেশি পাইছি, বাট তোমাদের তো ক্লাস অত পাই নাই, যার কারণে অত কিছু অত ডিটেলসে পড়াইতে পারিনি, পড়াইনি। সেটা হচ্ছে এখন এমন হতে পারে স্প্রিং গুলাকে, আগে তো একটা স্প্রিং ছিল, তোমাকে একটা স্প্রিং এর কথা বলা হয়েছে না, একটা স্প্রিং এর কথা বলা হয়েছে, একটা স্প্রিং এর কথা বলা হয়েছে, যে স্প্রিং এর কে আছে, যেমন 5 নিউটন পার মিটার, তুমি একটু আগে যেটা পাইছো অ্যান্সার। বলা হলো এরকম দুটো স্প্রিং কে একসাথে সংযুক্ত করে দেওয়া হলো, দুইটা স্প্রিং কে একসাথে সংযুক্ত করে দেওয়া হলো, তারপর তাদেরকে সরানো হলো আগের মতো, বা এবার হলো 3 মিটার সরানো হলো, 3 মিটার প্রসারণে কৃতকাজ কত? অথবা অথবা এই স্প্রিংটাকেই, আগে যে মাত্র যে স্প্রিংটা পাইলা তুমি, এই স্প্রিং এর সাথে আরেকটা স্প্রিং, মানে সেম আরেকটা স্প্রিং অ্যাড করে দেওয়া হলো, তারপর তাদেরকে একসাথে 3 মিটার প্রসারণ করার চেষ্টা করা হলো, 3 মিটার প্রসারণে কৃতকাজ কত? হোপফুলি তোমরা এটা পারো। আগে যে স্প্রিংটা ছিল, মাত্র যে ম্যাথটা করাইলাম, এই ম্যাথটাই তোমাকে এক্সট্রা অংশ লাগাই দিছে, যে এখন তুমি কি করলা, এরকম দুইটা স্প্রিং কে সমান্তরালে লাগাই দিলা, ঠিক আছে, তাদেরকে সমান্তরালে লাগাই দিলা, সমান্তরালে লাগিয়ে দিলা, ঠিক আছে, লাগিয়ে প্রসারণ করার চেষ্টা করছো, একসাথে টান দিয়ে দুইটাকে স্প্রিং কে, অথবা একসাথে সংকুচিত করতে যাচ্ছ, সমান্তরালে অথবা শ্রেণীতে, ঠিক আছে। এক্ষেত্রে দুইটা স্প্রিং এর কেই কিন্তু 5 নিউটন পার মিটার, এটাও 5 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক, এটাও 5 নিউটন পার মিটার। এক্ষেত্রে কৃতকাজ কত? কৃতকাজের জন্য ভাই তুমি তো বলবো ফর্মুলা ভাই ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, কিন্তু এখানে ঝামেলাটা হচ্ছে
কে এর মান এখন কিন্তু 5 আর থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। কে এর মান এখন আর 5 থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কত হবে? কত হবে যখন দুটো স্প্রিংকে আমরা এভাবে সমান্তরালে অ্যাড করি, সমান্তরালে অ্যাড করি, তখন ফর্মুলাটা হয় তুল্য কে বের করার জন্য। ওই যে যেমন তুল্য রোধ বের করতে না তোমরা, চলতরিতে তুল্য রোধ বের করতে না, এখানে আমার তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে হয়। এবং এক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে সমান্তরালে থাকলে ফর্মুলা হচ্ছে সিরিজের ফর্মুলা। সমান্তরালে থাকলে ফর্মুলা হচ্ছে সিরিজের ফর্মুলা k1 প্লাস k2, তার মানে 5 প্লাস 5, তার মানে এখানে আসবে 10 নিউটন পার মিটার। স্প্রিং যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য স্প্রিং ধ্রুবক বের করার ফর্মুলা হচ্ছে সিরিজেরটা। আর স্প্রিং যখন শ্রেণীতে যুক্ত থাকে তখন তুল্য স্প্রিং ধ্রুবক বের করার ফর্মুলা হচ্ছে রোধের প্যারালালের ক্ষেত্রে যে ফর্মুলা ইউজ করতে সেটা। তাহলে এখানে কে এর সমান সমান k1 k2 k1 প্লাস k2, তাহলে 5 into 5 divided by 5 plus 5, 25 divided by 10, তার মানে 2.5। তাহলে যখন দুটো স্প্রিংকে আমরা এভাবে সমান্তরালে যুক্ত করব তখন তুল্য স্প্রিং ধ্রুবক বের করার জন্য বা হাফ কে এক্স স্কয়ার কে বের করার জন্য ফর্মুলা হচ্ছে k1 প্লাস k2 যোগ করে দেয়া। আর যখন শ্রেণীতে বা সিরিজে আমরা দুটো রোধকে যুক্ত করে দিই তখন আমার তুল্য ধ্রুবক বের করার ফর্মুলা হচ্ছে 1/k equal to 1/k1 plus 1/k2। ঠিক আছে, আরো কয়েকটা যুক্ত করলে 1/k3, 1/k4 এভাবে যেতে থাকবে। ঠিক আছে, তাহলে এখন তুল্য স্প্রিং ধ্রুবক পেয়ে গেছো, তাহলে কৃত কাজ বের করতে পারবে না? একদমই সহজ। তাহলে সমান্তরালের ক্ষেত্রে 1/2 into 10 into 3 স্কয়ার, আর এই ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে কৃত কাজ 1/2 into কে হচ্ছে 2.5 into 3 স্কয়ার। এই তো, সবসময় মনে রাখবা কৃত কাজ শক্তি হিসেবে সঞ্চিত থাকে, শক্তি হিসেবে সঞ্চিত থাকে। ঠিক আছে, যেমন ওই যে একটা গাড়ি ছিল, মনে আছে না, গাড়ি ম্যাথ করাইছিলাম বা গাড়ি দিয়ে তোমাদের হয়তো বুঝাইছিলাম যারা ক্র্যাশ কোর্সে ছিল, যে একটা গাড়িটা স্থির ছিল, তুমি গাড়িটার মধ্যে কি করছো, ধাক্কা দিছো, ধাক্কা দিছো, ধাক্কা দিয়ে একটা শক্তি সঞ্চারিত করছো, বা বস্তুটা গাড়িটা কি হয়েছে, গতিশীল হয়েছে। ধাক্কা দেওয়ার কারণে গাড়িটা গতিশীল হয়েছে। ঠিক আছে, ধাক্কা দেওয়ার কারণে গাড়িটা গতিশীল হয়েছে, এখান থেকে গাড়িটা হয়তো এখানে চলে আসছে, গাড়িটা গতি পাইছে, ইকুয়াল টু ভি একটা গতি পাইছে। তাহলে এক্ষেত্রে কৃত কাজ কত? কৃত কাজ হচ্ছে বস্তুতে সঞ্চিত শক্তির পরিমাণ। তোমরা কৃত কাজ বের করতে পারো, এটা কত আসে, 1/2 mv স্কয়ার। তোমরা জানো এটা, আমার প্রুফ করার তেমন কিছু নাই, যে এভাবে কিন্তু আমরা গতিশক্তির ফর্মুলাটা প্রুফ করি, নিয়ে আসি যে w equal to 1/2 mv স্কয়ার। ভাইয়া এক্স এর মান 3ই থাকলো কেন? মানে দুইটা প্রশ্নের জন্য 3 + 3 = 6 হলো না কেন? না, প্রশ্নটাই ছিল এমন যে তুমি দুইটাকে একসাথে সংযুক্ত করলে 3 মিটার প্রসারণ করবা, সোজা কথা। দুইটা স্প্রিংকে এভাবে সংযুক্ত করে তারপর তাদেরকে একসাথে 3 মিটার প্রসারণ করবা। দুটো তো সমানই প্রসারিত, টান দিলে তো দুটো একসাথেই প্রসারিত হবে, এমন তো না যে একটা বেশি হবে একটা কম। দুটাকে সমান পরিমাণ টানতেছো তুমি, ঠিক আছে, 3 মিটার প্রসারণ করবা। অথবা দুইটা তখন ইংলিশটা আমার রেজিস্ট্যান্স। আচ্ছা, মনে পড়েছে স্কুলে পড়িয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, বর্তনীর উল্টা, হ্যাঁ বর্তনীর উল্টা মনে রাখো। f = -kx পড়েছিলাম কোথাও মনে হয়, সেটা কি ভুল তাহলে? না, তোমরা f = -kx যেটা পড়ছো সেটা হচ্ছে প্রত্যয়নী বল। সেটা হচ্ছে প্রত্যয়নী বল। একজন বলছো ভাইয়া স্প্রিং এর ক্ষেত্রে তো বই দেখছিলাম, বইও আছে, বই দেখছিলাম ভাইয়া, ফর্মুলা হচ্ছে f = -kx। সেটা কি ভাইয়া? তাহলে এক্ষেত্রে এই এফটা হচ্ছে প্রত্যয়নী বল, আর আমি যে এফ দিয়েছি সেটা হচ্ছে তুমি কর্তৃক, হ্যাঁ তুমি যে ফোর্সটা দিয়েছো এটাকে বলা হয় এজেন্ট কর্তৃক প্রদত্ত ফোর্স, তোমার দ্বারা প্রদত্ত বল। দেখো তুমি যেদিকে টান দাও, হাত দিয়ে যেদিকে টান দাও, বস্তুটা সরণ কি ওইদিকেই হয় না এক্স?
তুমি যেদিকে টান দিচ্ছ সরানো সেদিকে, সরানো ওইদিকে। তাহলে এফ ইকুয়াল টু ফর্মুলা হবে kx, তোমার বল তোমার সরণ একই দিকে। বাট এমন যদি হয় তুমি প্রত্যয়নী বল নিতে চাচ্ছ, মানে প্রত্যয়নী বল মানে স্প্রিং এই বস্তুটার উপর যে বল প্রয়োগ করছে, তুমি বস্তুর উপরে টানতেছো, স্প্রিংও কিন্তু চাইতেছে আগের জায়গায় ফেরত চলে আসতে, ঠিক না? তুমি যেদিকে টানতেছো স্প্রিং তোমাকে উল্টা দিকে টানতেছে না, এফ ড্যাশ ফোর্সে তোমাকে উল্টা দিকে টানতেছে যে না আমি যাবো না, আমি ফেরত আসবো। তাহলে ওই এফটাকে বলা হয় বা এফ ড্যাশটাকে বলা হয় প্রত্যয়নী বল, মানে ফেরত আসার জন্য যে বল। তুমি যতটুকু বল দিবে স্প্রিংও তোমাকে ততটুকু বলই দিবে। তাহলে ওইদিকে স্প্রিং তোমাকে টানতেছে উল্টা দিকে, বা তুমি বস্তুটা স্মরণ করতেছো উল্টা দিকে, যেহেতু দুইটা দিক এই জন্য এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স ইউজ করা হয় প্রত্যয়নী বলের জন্য। ফাইন, কৃতকাজ। আচ্ছা, আসি সব যত কিছু পারি আজকে তো পড়াবোই, পড়ানোর জন্যই তো আজকে আসছি। গতিশক্তি কৃতকাজ বলে ফেললাম। স্প্রিং দিয়ে বেশ কিছু ম্যাথ থাকতে পারে, যে আমি তোমাদের একটা জাস্ট উদাহরণ দিয়ে দিই, তোমাদের মনে হয় ক্র্যাশ কোর্সে পড়াইছিলাম বা নাও পড়াতে পারি। যে একটা গুলি আছে, সে গুলির ভেতরে স্প্রিং আছে, ঠিক আছে? একটা গুলির ভেতরে স্প্রিং আছে, সেই স্প্রিং ধ্রুবক হয়তো কিছু একটা আছে, ঠিক আছে? এখানে একটা স্প্রিং আছে, তুমি কি করলে এই গুলিটার ভিতরে বুলেট লোড করলে। যখন বুলেট লোড করেছো তখন স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে এবং এখানে হচ্ছে বুলেট। স্প্রিং এর ক্ষেত্রে কে এর মান দেওয়া আছে, এবং বলা হলো তুমি যখন সংকুচিত করে ফেলছো, ধরো এই বুলেটের এম এর মান দেওয়া আছে, বুলেটের ভর কত সেটা দেওয়া আছে, ঠিক আছে? এবং বলা হলো তুমি ফায়ার করছো। যদিও আমি পিস্তল আঁকতে জানি না, যাই হোক। এরকম কিছু একটা হতে পারে পিস্তল দেখতে। যখন তুমি ট্রিগারকে প্রেস করবা তখন অবশ্যই কি হবে, এটা ছিটকে যাবে। রেসিপ্রোসিটি কত হবে, তুমি কতটুকু সংকুচিত করছো সেটা বলে দেওয়া আছে। তুমি স্প্রিংটাকে 50 সেন্টিমিটার সংকুচিত করেছে, স্প্রিংটা সংকুচিত করে। এই ক্ষেত্রে বুলেটের ভেলোসিটি কত, বুলেটের হবে, দেখো তুমি স্প্রিংটাকে সংকুচিত করেছো, তুমি একটা কাজ করেছো, কতটুকু কাজ করেছো? W equal to half kx square, ঠিক আছে? কে এর মানটা গিভেন কিছু একটা আছে, হ্যাঁ, 50 নিউটন পার মিটার। তাহলে কে এর মানটা দেয়া আছে ভাইয়া, তুমি 50 সেন্টিমিটার সংকুচিত করেছো, তাহলে কৃত কাজের একটা মান পাবা। তুমি যে কাজ করেছো, তুমি যখন স্প্রিংটাকে মানে বুলেটকে ফায়ার করবে, ট্রিগার করতে হবে, এই যে স্প্রিং এর সঞ্চিত শক্তি সেটা বুলেটে চলে যাবে, আর বুলেট গতিশক্তি লাভ করবে। তাহলে এই ক্ষেত্রে বুলেটের গতিশক্তি ফর্মুলা কি হবে? হাফ এম ভি স্কয়ার। এটা হবে কৃত কাজের সমান। তুমি কাজ করেছো, স্প্রিং এর সংকুচিত করেছো, ট্রিগার করার পরে, ট্রিগার চাপার পরে সেই স্প্রিং এর শক্তিটা বুলেটের মধ্যে চলে যাবে। তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি বা তোমার কৃত কাজ বুলেটকে গতিশক্তি দান করবে। তাহলে এখান থেকে ভি বের করা যাবে না, ইজিলি বের করে ফেলা যাবে, ঠিক আছে? তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করে ফেলতে পারো, ঠিক আছে? সুতরাং তুমি বলতে পারো হাফ এম ভি স্কয়ার। এখান থেকে তুমি কি হাফ হাফ কাটা দাও, কে ভি ইকুয়াল টু তুমি বলতে পারো কত, কে বাই এম রুট ওভার কে বাই এম ইনটু এক্স। এটা দিয়ে তুমি ভেলোসিটি বের করে ফেলতে পারো। ইভেন এই ভেলোসিটি দিয়ে তারপর তোমাকে কোশ্চেনটা এইভাবে অ্যাড করে দিতে পারে, এবার গুলিটি উপরে টাক করে ফায়ার করলে
বুলেটটি কত সময় পর মাটিতে ফেরত আসবে? মাটিতে ফেরত আসবে, এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। অথবা কত উচ্চতা উঠবে, সর্বোচ্চ কত উচ্চতা উঠবে সেটা বের করো। সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এরকম কিছু কোয়েশ্চেন আসতে পারে। উপরের দিকে তাক করে মারছো, উপরের দিকে তাক করে মারছো, তাহলে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? তাহলে এই যে তুমি একবার এখানে আদি বেগ পেয়ে গেলা, আদি বেগ পেয়ে গেলে তখন তুমি সর্বোচ্চ উচ্চতা ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 2g, বা এখানে ভি স্কয়ার বাই 2g হয়ে যাবে, শেষ। সর্বোচ্চ উচ্চতা পেয়ে গেলা, এইচ ম্যাক্স। কতটুকু সময় মাটিতে ফেরত আসবে? টি ইকুয়াল টু 2u/g, বা এখানে 2v/g, শেষ। সর্বোচ্চ উচ্চতা উঠতে কতটুকু সময় লাগবে সেটা বের করতে পারবো u/g দিয়ে। তারপরে পারে এখানে এটা গিয়ে কোটাকে হিট করলো, ধরো এটা গিয়ে আমাকে হিট করলো, গাছে আম ধরেছে, এটা হচ্ছে সেই গাছ, এটা হচ্ছে সেই গাছ, গাছে আম ধরেছে কতগুলো, সে আমকে হিট করলো, সে আমটা মাটিতে পড়ে গেল, সে আমটা মাটিতে পড়তে কত সময় লাগবে? আমি না দিয়ে বুলেটটা হিট করেছে, বুলেটটা হিট করেছে, হিট করার পর বা একটা ছাদে হিট করেছে, ঠিক আছে, ছাদে হিট করার পর সে একটু ভেতরে ঢুকে গেছে, বা এমন ভাবে ছাদে হিট করেছে, আমি মানে কোশ্চেন বানাচ্ছি তোমাদের বোঝাচ্ছি যে কত রকম ভাবে কোশ্চেন হতে পারে। এমন এমন ভাবে হিট করেছে যে বের হয়ে যাওয়ার সময় তার বেগ অর্ধেক হয়ে গেছে, u/2, এবং ছাদের হাইটও দেওয়া আছে, ধরো 100 মিটার উচ্চতায় ছাদকে হিট করে, ছাদকে হিট করে ফুটা করে চলে গেছে, বেগ অর্ধেক হয়ে গেছে, বেগ অর্ধেক হয়ে গেছে। ভাইয়ার সাউন্ড তাহলে ক্লিয়ার আছে, কোনো ইয়া নাই। আচ্ছা, যারা বলছে সাউন্ড প্রবলেম আছে তারা হচ্ছে একটু রিফ্রেশ করে নিতে হবে সাউন্ড বা একদম একটু, ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে ছাদ ফুটা করে বেগ অর্ধেক হয়ে সে উপরে উঠে গেল, তাহলে কোশ্চেনটা এমন হতে পারে যে সে যখন আবার ফেরত আসবে উপর থেকে, সে তো বেগ অর্ধেক হয়ে গেল, সে অবভিয়াসলি আবার ফেরত আসবে, আবার ফেরত এসে সে ছাদের ভিতরে কতটুকু প্রবেশ করবে? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কি বললাম, ছাদে পুরুত্ব দেওয়া আছে, ধরো ছাদের পুরুত্ব দেওয়া আছে তোমার হচ্ছে 1.25 মিটার সাপোজ, এবং যেটা বললাম যে তুমি মাটি থেকে বুলেট থ্রো করছো, আমি তোমাদের জাস্ট প্যাটার্ন বলতেছি কি হচ্ছে, কি হতে পারে। ছিদ্রি করে করবে, তখন ছাদে কতটুকু ডুববে, কত শক্তিটা গুলো দিয়ে একসাথে বেগে হিট করে ছাদটা ছিদ্র হয়ে ওই পারে যাওয়ার সময়, মুখে কথা বলছি আমি, আইপ্যাডে আসতেছে, তাহলে ছাদটা ছিদ্র হয়ে ওই পারে যাওয়ার গিয়ে আবার যখন ফেরত আসলো তখন ছাদের ভেতর কতটুকু প্রবেশ করবে বুলেটটা। সো এই টাইপের ম্যাথ 2 মিনিট আগে থেকে আবার বলেন। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা কেমন ছিল? স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আবার আসতেছে, কোয়েশ্চেনটা কেমন ছিল ভাইয়া? ওই আগের ম্যাথটাই, তুমি মাটি থেকে বুলেটকে হিট মানে থ্রো করছো বা বুলেটকে ফায়ার করছো, বুলেটটা উপরে উঠে দেয়ালে হিট করছে বা একটা ফ্লোরে হিট করছে, সেই ফ্লোরের উচ্চতা হচ্ছে 100 মিটার ভূমি থেকে, তাহলে আদৌ কি 100 মিটার উপরে যাবে কিনা সেটা আগে বের করবা। তারপর বলা হয়েছে যখন বুলেট যখন ফ্লোরকে ছিদ্র করে যাচ্ছে
তখন তার বেগ অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 1.25 মিটার লিখেছিলাম এখানে, যদিও বোঝা যাচ্ছে না, আমি এটাকে মুছে আবার এই পাশে লিখি। ছাদের পুরুত্ব দেওয়া আছে 1.25 মিটার, 1.25 মিটার। তাহলে এই 1.25 মিটার যখন সে পাস করে যায় তখন তার বেগ অর্ধেক হয়ে যায়। তারপর সে আবার কিছু দূর উপরে উঠবে, উপরে উঠে সে আবার ফেরত আসবে, আবার ফেরত এসে তো ওখানে পড়বে, রাইট? তাহলে পড়ার সময় তখন সে কতটুকু ঢুকবে, তখন সে কতটুকু প্রবেশ করবে? কথাগুলো বুঝতে পারছো? কোশ্চেনটা এটা করবা কিভাবে? প্রথমত তোমাকে ইউটা বের করতে হবে, রাইট? ইউটা বের করতে হবে না? তাহলে ইউ বের করবা কিভাবে? এখানে তো আদি বেগটা তো জানো, ভি এর মান কত ছিল, যে ভি এর মান কিন্তু এখান থেকে তুমি বের করতে পারবা, ভি এর মান তুমি এখান থেকে বের করতে পারবা। এখান থেকে বের করলে সে ভি এর মান পাইলা, সে ভি এর মানটা এখানে আদি বেগ হয়ে যাবে। 100 মিটার উচ্চতে বেগ কত হবে? তাহলে ভি ইকুয়াল টু ফর্মুলা কি, বা এইচ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এখানে ভি বের করতে হবে, ফাইনাল বেগ বের করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে ইউ মাইনাস জিটি, জিটি দিয়ে করতে হবে। আবার এখানে টি তো জানি না, টি জানতে হলে যেটা করতে হবে ওই যে এইচ ইকুয়াল টু ফর্মুলা ইউজ করতে হবে, ইউটি, ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, সেটাও তো আবার জানি না। তাহলে যেটা করতে পারি আমি এইচ ইকুয়াল টু ওইটা ইউজ করতে পারি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, এটা ইউজ করতে পারি আই থিঙ্ক। হ্যাঁ, এই ফর্মুলা ইউজ করলে ডিরেক্টলি এই এইচ আর এই ভি দিয়ে ইউ পেয়ে যাবে। সবাই কি বুঝতে পারতেছো? এখানে একটা আদি বেগ পাইছো, ওই যে বুলেট ফায়ার করার সাথে সাথে যে বেগটা, সেটা হচ্ছে আদি বেগ। সে আদি বেগ দিয়ে এই উচ্চতা ইউটা বের করে আনবা, তারপর সেই ইউ দিয়ে সেই ইউ এই 1.25 মিটার অতিক্রম করতে বেগটা অর্ধেক হয়ে যায়। তাহলে এই সিচুয়েশনেও শেষ বেগ এবং আদি বেগ তুমি জানো, এখানে একটা ত্বরণ পেয়ে যাবা, এখানে একটা ত্বরণ পেয়ে যাবা, ঠিক আছে? এখানে একটা ত্বরণ তুমি পেয়ে যাবা। তারপর সেই ত্বরণ দিয়ে একটু মজার ইন্টারেস্টিং ম্যাথটা দেখো, যে যখন এটা পার হয়ে বেগটা u/2 হয়ে গেছে, অবশ্যই এটা যখন আবার ফেরত এসে হিট করবে তখন কিন্তু তার বেগ u/2ই থাকবে। এটা হচ্ছে সবচেয়ে মজার একটা ম্যাথ। কাঠের মানে কাঠের তক্তা ম্যাথ পড়ছো না তোমরা? কাঠের তক্তা করছো, এটাই কাঠের তক্তার ম্যাথ, এটাই কাঠের তক্তার ম্যাথ। আচ্ছা, তক্তার ম্যাথ তো পারো, কাঠের তক্তার ম্যাথ পারো না? যে একটা বুলেট যখন হিট করে কিছু দূর যাওয়ার পর সে বুলেটের বেগ হয়তো অর্ধেক হয়ে যায়, এরকম ম্যাথ ছিল না? তোমাকে বলা হয় আর কত দূর প্রবেশ করবে, এক্স মিটার গিয়ে থেমে যাবে, তাহলে এক্স এর মান বের করো, এরকম কোশ্চেন ছিল না? ছিল তো, ছিল তো, কোশ্চেনটা ছিল না? তুমি কি করতে, নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল তুমি প্রথম একটা অংশ চিন্তা করে নিতে ভাইয়া, প্রথম অংশের জন্য আদি বেগ ইউ হচ্ছে ইউ আর শেষ বেগ ভি হচ্ছে u/2, এটা ধরে নিতা। এবং এখানে একটা দূরত্ব দেওয়া থাকতো যে 0.3 মিটার। তখন তুমি কি করতে, এখানে একটা ত্বরণ বের করে আনতা, রাইট? এখানে একটা ত্বরণ বের করতে, যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ এর মাইনাস 2a, এখানে ভি হচ্ছে এস এর আছে 0. এখানে তুমি একটা ত্বরণ বের করতে, যে তোমাদের মনে, তারপর অংশটা, সেকেন্ড অংশ চিন্তা চিন্তা করতে। সেকেন্ড অংশের জন্য আদি বেগ ইউ হচ্ছে u/2, শেষ বেগটা 0। তোমার এস এখানে যেটা ত্বরণ সেটা করবো, তখন এখানে আবার আচ্ছা আমার এখানে আমার এখানেও মেবি প্রবলেম, বুঝছো? আজকে তোমাদের নেটে কিছু কয়েকজন নেটে সমস্যা হচ্ছে, আমার এখানেও নেট বারবার চলে যাচ্ছে। তো তোমাদের চেয়েও বেশি মেজাজ আমার বেশি খারাপ হচ্ছে। হ্যাঁ, আমি ধৈর্য রাখতে পারতেছি না। তোমরা তো হচ্ছে সবাই 54 জন আছো, শুরুতে আরো বেশি জন ছিল, অনেকে চলে গেছো। আজকে ক্লাসটা অনেকের কঠিন লাগতে পারে, আমি কঠিন জিনিসই পড়াইছি, আজকে কঠিন জিনিসই পড়াইছি, বাট আমি ওইটা নিয়ে, ওই চিন্তা নিয়ে পড়াইছি যে তোমরা সবকিছু পারো। তো যদি না পেরে থাকো কোনো সমস্যা নেই, টেনশন নিও না, আজকে জিনিসগুলো আসলে কঠিন ছিল। আর আমি নেক্সট ক্লাসে আরেকটু ডিটেলস পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, শুরু থেকে আরেকটু ডিটেলস কিভাবে পড়ানো যায়, একটু সহজ কিভাবে পড়ানো যায়
এক্সপ্লেন করে পড়ানোর চেষ্টা করব, যেহেতু এটা কন্টিনিউয়াস ক্লাস ছিল না, বারবার নেটওয়ার্ক আসছে গেছে, এই জন্য তোমাদেরও খারাপ লাগতে পারে, বাট আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আমার নেক্সট দিন কালকে 7:30 আবার, কালকে সন্ধ্যা 7:30 আমি এই বাসায় ক্লাস নিব না, আমার আরেকটা বাসা আছে ওখানে ক্লাস নিব। ওখানে দেখবা ক্লাস নিলে নেটওয়ার্কের ঝামেলা হবে না, আর তোমাদেরও আই থিঙ্ক ঝামেলা হওয়ার কথা না। তো কালকে ক্লাসটা গোছানো হয়ে যাবে, কালকে ক্লাস করলে দেখবা যে মোটামুটি কাজ ক্ষমতা শক্তি তো জিনিসটা আবারই মানে মাথায় চলে আসতেছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ কালকে আমরা বাকি ক্লাসটা কন্টিনিউ করবো ঠিক সন্ধ্যা 7:30টায়। আসসালামু আলাইকুম।